দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার রাতে উপজেলার চকভোলাখা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজু জুলাই আন্দোলনের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাজুকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার সময় হঠাৎ উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের পথ আটকে তাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর থেকে রাজু পলাতক রয়েছেন। এই ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল শেষ মাথা এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্র ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব। র্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আল মাসুদ খান জানান, গত রাতে সেখানে অভিযান চালিয়ে দেশে তৈরি একটি বন্দুক, কার্তুজ ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এটি উদ্ধার করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এরা সবাই অসুস্থ একটি গরুকে জবাই ও মাংস কাটাকাটিতে অংশ নিয়েছিলেন। এতে বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত ৫টি গরু মারা গেছে। চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে অসুস্থ পশু জবাই সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অ্যানথ্রাক্স মূলত সংক্রামক রোগ, যার মূল কারণ ব্যাসিলাস অ্যানথ্রোসিস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সাধারণত প্রাণীর শরীরে আক্রমণ করে, পরে তা মানুষে ছড়ায়। গত ২৭ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিসামত সদর গ্রামে একটি অসুস্থ গরু জবাই করা হয়। গ্রামের কয়েকজন মাংস কাটাকাটিতে অংশ নেন। কয়েকদিন পর থেকে তাদের শরীরে ফোসকা, ক্ষত এবং মাংসে পচন ধরতে শুরু করে, যা অ্যানথ্রাক্স রোগের লক্ষণ। যেখানে গেছে এখানে ফোসা পড়ছে। এই বাইরে হওয়ার কারণে আমি স্কুল যেতে পারছি না। স্কুলে সবাই আমাকে কথা বলে, পরে দিন যায় বেশি হয় আর বিষ আর জ্বর ছাড়ে না। পরে গাইবান্ধা যা চিকিৎসা করে এখন একটু সুস্থ বোধ করতেছি। স্থানীয়রা বলছেন, গরুটি জবাইয়ের কাজে যারা ছিলেন তারা সবাই আক্রান্ত হয়েছেন। এতে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুঝতেটা কাটতে রক্তটা হলে চটকি গেছে। এই রক্তটা মোছামুছি ধোয়া ফাকলা করা না গেলে করে আমরা তার ওগুলো জানি না। তার ২ দিন পরে হলো এই ফোসা করছে। মেলা তো হয় গরুর অসুখ, কোন ভাবে গরুর অসুখটা আমি জীবনে দেখি মানুষের গায়ের মতো জম ফোসা পড়ে গেছি। গরু মনে করো আরো ২-৪ জনের গরু অবস্থা হয়েছে। কালকেও 2টা গরু মারা গেছে। চর্মরোগ বিশেষজ্ঞরা জানান, অ্যানথ্রাক্সের প্রকোপ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম চলছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে চলছে মাইকিং। যারা কাটার সাথে জড়িত ছিল মূলত তাদেরই আক্রান্ত হয়েছে। বাট এই মাংস, যারা গরু মাংস একখানে রান্না করে খাওয়ানো হয়, অনেক ব্যক্তি প্রায় ১২০ জনের মধ্যে এটা খাওয়ানো হয়, কিন্তু তাদের মধ্যে কারো এটা দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অসুস্থ গবাদি পশু জবাই, মাংস সংগ্রহ ও বিক্রি না করার পরামর্শ তাদের। দীপ্ত বার্তা কক্ষ। দেশে ইলিশ মাছের সরবরাহ বাড়লেও দাম কমেনি। মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফা করা এবং দাদন ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা এর বড় কারণ। ট্যারিফ কমিশনের এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। মৎস্যজীবীদের সহজ শর্তে ঋণ প্রদান এবং বাজার তদারকি করা গেলে ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন গবেষক ও অর্থনীতিবিদরা। প্রতি বছর গড়ে ৫.৫ লাখ টনের মতো ইলিশ আহরিত হয়। নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ সহ সরকারি নানা উদ্যোগে ২০০৮-৯ থেকে ২০১৭-১৮ অর্থ বছরে মাছের সরবরাহ দ্বিগুণের বেশি বেড়েছে। এছাড়া ২০২০-২১ অর্থ বছরে প্রতি কেজি ইলিশ সর্বোচ্চ ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এবছর সেপ্টেম্বরে প্রতি কেজি দাম ওঠে ২২০০ টাকা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, মাছ ধরার খরচ বৃদ্ধি, দাদন, বিকল্প কর্মসংস্থান, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রপ্তানির চাপে ইলিশের দাম বাড়ছে।
এবছর স্থানীয় বাজারে প্রতি কেজি 2200 টাকায় বিক্রি হলেও ভারতের রপ্তানি মূল্য ছিল 1534 টাকা। ফলে দেশের বাজারে ইলিশের বেশি দাম গুনতে হয়েছে ক্রেতাদের। দাদন ব্যবসায়ীরা তারা মিলে যখন বেস্ট প্রাইসটা ধরে সেখানে একটু কারসাজি হয়। দামটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়, এটি আরও কম হতে পারত, কিন্তু হতে পারছে না কেন? এটা আমি আগেই বলেছি আপনাকে যে এখানে মধ্যস্বত্বভোগীর একটা হাত বদলের একটা ইস্যু আছে, অনেক বেশি হাত বদল হয়। অর্থনীতিবিদরা বলছেন, সহজ শর্তে মৎস্যজীবীদের ঋণ প্রদান করে ইলিশের ভরা মৌসুমে কোল্ড স্টোরেজে মজুদ গড়ে তুলতে হবে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম এবং সমবায় সমিতির মাধ্যমে ইলিশের বেচাকেনা করা গেলে দাম অনেকটাই সহনীয় হবে। সহজ শর্তে ঋণের একটা ব্যবস্থা করা, এটা সরকারি মাধ্যম থেকে সরকারি পৃষ্ঠপোষকতা এনজিও বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। যেহেতু বিক্রির ক্ষেত্রে যে দেখা যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের একটা দৌরাত্ম্য থাকে, সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম বা সমবায়ের সমিতির মাধ্যমে যদি সরাসরি আমাদের জেলেদের কাছ থেকে ভোক্তা পর্যায়ে বিক্রি কোনো ব্যবস্থা করা যায়। সরকারিভাবে ইলিশ মাছের দাম বেঁধে দেয়া গেলে অস্বাভাবিক দাম বৃদ্ধির হাত থেকে ভোক্তারা রক্ষা পাবে বলে জানান গবেষক ও অর্থনীতিবিদরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের ঘোষণা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসনে গণসংযোগ শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে জুলাই সনদ, নতুন সংবিধান সংস্কার ও বিচারের আগে নির্বাচনের পক্ষে নয় এনসিপি। বিজয়নগরের 2টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করায় উত্তপ্ত এলাকার রাজনৈতিক পরিবেশ। তিতাস নদী বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 3 আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 6 লাখ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নির্বাচনী আমেজ। এরই মধ্যে বিভিন্ন দলের মনোনীত ও মনোনয়ন প্রত্যাশীরা ব্যস্ত সময় পার করছেন গণসংযোগ ও প্রচার প্রচারণায়। সড়কের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও পোস্টার। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। ইনশাআল্লাহ নির্বাচন ঘোষণা করলে অবশ্যই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে আমরা সদর 3 আসন থেকে আমরা নির্বাচিত হব। মনে করি যে জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনকে একটি আদর্শ আসন হিসাবে গড়ে তুলব। আসন্ন নির্বাচনের অল্প সময় বাকি থাকায় পিআর পদ্ধতিতে যাওয়া ঠিক হবে না বলে মনে করছেন জাতীয় পার্টির নেতারা। আমরা কোনো পিআরে নির্বাচন করলাম, কোনো কারণে পিআরের বাইরে যারা আছে তারা অধিক সংখ্যক আসন পাইল, তারা সংসদে 30 কার্য দিবসের মধ্যে এটা পাশ করলো না, তাহলে সেখানে সাংবিধানিক ঝুঁকি থেকে যায়। তো সব দিক বিবেচনা করলে পিআরের দিকে না যাওয়াই উত্তম। এই আসনের বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দীপ্ত, বার্তাকক্ষ। দুর্গাপূজার 5 দিন ছুটির পর লক্ষ্মী পূজা উপলক্ষে কাল থেকে ফের 2 দিনের ছুটি ঘোষণা করেছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম কর্তৃপক্ষ। এর আগে দুর্গাপূজা উপলক্ষে আগরতলা ইন্দো বাংলা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এক চিঠির পরিপ্রেক্ষিতে 2 দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত ছিল। এতে 3 অক্টোবর সাপ্তাহিক ছুটি সহ টানা 5 দিন বন্ধ ছিল বন্দরটির আমদানি রপ্তানি। 8 অক্টোবর বুধবার থেকে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। খেলার খবর। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে শেষ টি-20তে আজ রাত 8:30টায় মাঠে নামবে বাংলাদেশ। শারজায় সিরিজ নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিম বাংলাদেশ। কাগজে কলমে তৃতীয় ম্যাচটি নিয়ম রক্ষার হলেও এশিয়া কাপের ব্যর্থতা ঢাকতে আফগানিস্তানকে শেষ ম্যাচেও হারাতে চায় জাকের আলীর দল। অন্যদিকে ভালো খেলেও সিরিজ হেরে বেশ চাপে আফগানিস্তান। শেষটা জিতে নিজেদের মান ধরে রাখতে চাইবে তারা। নারী বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচ শুরু বেলা 3:30টায়। কলম্বোতে এই ম্যাচ ঘিরে কেবল মাঠের পারফরমেন্স নয়, আলোচনা চলছে মাঠের বাইরের বিষয় নিয়েও। ম্যাচ শুরুর আগে হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল, যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এর পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনাও, যা ম্যাচের ফলাফল
প্রভাবিত করতে পারে। নারী ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত পাকিস্তান কখনোই হারাতে পারেনি ভারতকে। দু দল 11 বার মুখোমুখি হয়েছে, আর প্রতিবারই জয় পেয়েছে ভারতীয়রা। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি, মত ভিন্নতা কাটেনি, নিজ অবস্থানে অনড় দলগুলো, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি বিষয়ে এই শিরোনামটি। আলোচনায় সংবিধান আদেশ জারি, গণভোট ও সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ। এপাশে রয়েছে, ঢাকার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং, বলেছে শি জিনপিং। কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা। আরেকটি শিরোনাম রয়েছে, বিশ্ব শিক্ষক দিবস আজ, বৈষম্যের শিকার 5 লাখ শিক্ষক। সরকারি প্রাথমিক শিক্ষকরা এখনও তৃতীয় শ্রেণীর কর্মচারী, বেতন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, 3.5 কোটি টাকা আত্মসাৎ, বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি। এছাড়া আরও রয়েছে, হামাসের সম্মতির পরও ইসরায়েলের হামলা, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব। যুগান্তরে আরও রয়েছে, চাঁদা তুলতে বাধা দেওয়ায় পুলিশ কর্মকর্তাকে মারধর। আরেকটি শিরোনাম, মধ্য অক্টোবরে একক প্রার্থীরা পাবেন বিএনপির সবুজ সংকেত। দৈনিক প্রথম আলোর শিরোনামে দেখতে পাচ্ছি, খুনের 52% মামলায় সব আসামি খালাস। পিবিআইয়ের গবেষণা, খুনের মামলায় সমঝোতার সুযোগ নেই, দ্রুত ও মানসম্পন্ন তদন্তের ওপর হামলার ফলাফল অনেকাংশে নির্ভরশীল। আরও রয়েছে, দলগুলোর সঙ্গে আজ আবারও ঐক্যমত্য কমিশনের আলোচনা, জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে এই শিরোনামটি। কি হবে জানি না, গাজার দিকে যাচ্ছি, বলেছেন শহীদুল আলম। অবরোধ ভাঙতে গাজা অভিমুখে যাত্রা। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় থামেনি ইসরায়েলি হামলা। এরপর রয়েছে দৈনিক বণিক বার্তা। যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান। আমদানি রপ্তানি বিষয়ে 23-24 অর্থ বছরের একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান দেখতে পাচ্ছি এখানে। বণিক বার্তায় আরও রয়েছে, দেশে শিক্ষা ও শিক্ষকের মান দুটোই নিম্নমুখী। দৈনিক আমার দেশের শিরোনামে রয়েছে, ভারতীয় সহ 19 জনের তথ্য তলব দুদকের। আরেকটি শিরোনাম, দেশ বিরোধী অপপ্রচারে আওয়ামী নারীরা। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।